আচ্ছা, চলুন একদম সোজা মূল বিষয়ে ঢুকে পড়ি। ভাবুন তো, প্রতিদিন আমরা কত বড় বড় সিস্টেমের উপর চোখ বন্ধ করে ভরসা করি, তাই না? কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ মানুষের ভরসার এই কেন্দ্রীকরণ ব্যবস্থাগুলো একেবারে নজিরবিহীন কিছু ফাটল বা দুর্বলতার মুখোমুখি হচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন তিনটে ঘটনাকে এক সুতোয় গাঁথব, যেগুলো আপাতদৃষ্টিতে হয়তো একদম আলাদা, কিন্তু একটু তলিয়ে দেখলেই বুঝবেন। শিক্ষা, চাকরি থেকে শুরু করে আমাদের জমানো টাকা, এই সব বড় বড় সিস্টেমের ভেতরেই কেমন যেন একটা লুকানো ফাটল ক্রমশ বড় হয়ে দেখা দিচ্ছে। আমাদের আজকের রোডম্যাপটা খুব সিম্পল। প্রথমে আমরা দেখব সিস্টেমের ফাটল, তারপর নিট পরীক্ষার কেলেঙ্কারি, বাংলায় কর্মসংস্থানের টানাপোড়েন, এআই এর অদৃশ্য ডিজিটাল থ্রেট, আর সবশেষে ভবিষ্যতের জন্য আমরা কিভাবে রেডি হব। তো শুরু করা যাক আমাদের প্রথম কেস স্টাডি দিয়ে, নিট পরীক্ষার প্রশ্নফাঁস। একদম নিরপেক্ষ জায়গা থেকে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি চলুন। ২২ লক্ষ! জাস্ট ভাবুন সংখ্যাটা। এটা নিঃশক একটা সংখ্যা নয়। যখন পরীক্ষাটা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হলো, রাতারাতি ২২ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ একটা বিশাল প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। লিটারালি একটা বিশাল মাত্রার বিপর্যয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? আসল পরীক্ষার ১৮০টা প্রশ্নের মধ্যে গুণে গুণে ১৩৫টা প্রশ্ন ফাঁস হওয়া পেপারের সাথে হুবহু মিলে গিয়েছিল। মানে একটা কমা বা ফুলস্টপও এদিক ওদিক হয়নি। এটা কিন্তু কোনো আন্দাজে ঢিলমারা ছিল না, একেবারে নিখুঁত একটা ব্লুপ্রিন্ট। এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটল তার ক্রোনোলজিটা একটু দেখুন। সূত্র বলছে মহারাষ্ট্রের নাসিকের একটা প্রিন্টিং প্রেস থেকে ঘটনার সূত্রপাত। এরপর গুরুগ্রামের এক ব্রোকার সেটা নিয়ে একটা গেস্ট পেপার বানায়, আর রাজস্থানের কিছু এজেন্টের হাত ঘুরে সেটা সোজা চলে যায় স্টুডেন্টদের কাছে। এই নেটওয়ার্কে যুক্ত বিওয়াল ভাইদের মতো কিছু লোকের রাজনৈতিক যোগাযোগের কথাও শোনা যায়। আর দোসরা মেয়ের পরীক্ষায় তো দেখাই গেল সব প্রশ্ন একদম কপি পেস্ট। এদের কাজ করার স্টাইল শুনলে আপনার কোনো টান টান গোয়েন্দা গল্পের কথা মনে পড়ে যাবে। সাধারণ স্ক্যানার নয়, একেবারে হাই ডেফিনেশন পোর্টেবল স্ক্যানার ব্যবহার করা হয়েছিল। আর কেউ যাতে ট্রেস করতে না পারে, তাই শহরের একেবারে এক প্রান্তে একটা শ্যাডো সার্ভার বসিয়ে ডেটা ট্রান্সফার করা হয়েছিল। সাধারণ নজরদারি তো দূরের কথা, রাডারের নিচ দিয়ে পুরো কাজটা বেরিয়ে গেছে। শিক্ষাক্ষেত্রের এই টালমাটাল অবস্থা থেকে এবার আমরা যাব আমাদের দ্বিতীয় কেস স্টাডিতে, আঞ্চলিক কর্মসংস্থানের ভেতরের ফাটল। একটু খেয়াল করুন, পশ্চিমবঙ্গে এখন ৫ লক্ষেরও বেশি চুক্তিভিত্তিক কর্মী আর সিভিক ভলেন্টিয়ার আছেন, যারা দিনের পর দিন চরম প্রশাসনিক আর আর্থিক অনিশ্চয়তার মধ্যে ঝুলছেন। চাকরি কবে স্থায়ী হবে, সেই প্রশ্নটা এখানে একটা বিশাল সিস্টেমিক চ্যালেঞ্জ। এখানে আইনি প্যাচটা কিন্তু বেশ জটিল। একদিকে কর্ণাটক বনাম উমাদেবী মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে সঠিক পরীক্ষা ছাড়া নিয়োগ রেগুলারাইজ করা যাবে না। অন্যদিকে পাঞ্জাব বনাম জগজিৎ সিং মামলার রায় বলছে সমান কাজের জন্য সমান বেতন দিতেই হবে। এই দুর্নীতিমুক্ত নিয়োগ আর ন্যায্য বেতনের ব্যালেন্স করতে গিয়ে পুরো সিস্টেম রীতিমতো হিমশিম খাচ্ছে। আর এই ডামাডোলের মাঝখানেই উঠে এসেছে ঘোস্ট এমপ্লয়ি বা ভুতুরে কর্মীর কনসেপ্ট। জিনিসটা কি? এমন একজন মানুষ যার নাম খাতায় কলমে আছে, নিয়মিত বেতনও তুলছেন, কিন্তু অফিসে তার টিকিটিও কেউ কোনোদিন দেখেনি, কোনো কাজই তিনি করেন না। এটা একটা মারাত্মক লেভেলের সিস্টেমিক ফাঁক, যা নিয়ে এখন জোরালো ভেরিফিকেশনের দাবি উঠছে। এ ফাটলগুলো বোঝানোর জন্য কিছু পলিসির কথা ভাবা হচ্ছে। যেমন ধরুন, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করা, প্রতি মাসে পারফরমেন্স রিভিউ, ডিগ্রির সাথে যোগ্যতার মিল আছে কিনা সেটা খতিয়ে দেখা, আর ওই যে রাজনৈতিক সুপারিশে ঢোকা ভুতুরে কর্মীদের সিস্টেম থেকে ছেঁটে ফেলা। এই স্বচ্ছতা যদি আসে, তবে প্রকৃত মেধাবী মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষ এবং সমাজের অত্যন্ত সম্মানিত প্রতিবন্ধী ব্যক্তি, যারা নিজেদের যোগ্যতায় মাথা উঁচু করে বাঁচতে চান, তারা কিন্তু এই দুর্নীতিমুক্ত পরিবেশে একেবারে ন্যায্য সুযোগ পাবেন। চলুন এবার আমরা আমাদের সবচেয়ে বড় আর গ্লোবাল কেস স্টাডিটায় যাই, আমাদের ডিজিটাল সিস্টেমের ওপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর হুমকি। আগেরকার দিনে সাইবার অ্যাটাক মানে কি ছিল? এক গাদা হ্যাকার, মাসের পর মাস প্ল্যানিং আর বিলিয়ন বিলিয়ন ডলারের ধাক্কা। কিন্তু অ্যানথ্রোপিকের আনরিলিজড এআই মডেল মাইথোসের কথা ধরুন। এটা নিয়ে থেকে চোখের পলকে আর প্রায় বিনা খরচে অ্যাটাক করতে পারে। এর পাওয়ার এতটাই ডেডলি যে খোঁজ যারা এটা বানিয়েছে তারাও একে রিলিজ করতে ভয় পাচ্ছে। রিয়ালিটিটা কতটা ভয়ঙ্কর একটু বলি। ওপেনবিএসডি, যাকে দুনিয়ার অন্যতম সিকিউর সিস্টেম ধরা হয়, সেখানে ২৭ বছর ধরে লুকিয়ে থাকা একটা বাগ মাইথোস খুঁজে বের করেছে মাত্র $50-এরও কম খরচে। এফএফএমপেগের ১৬ বছরের পুরনো বাগও এর চোখ এড়ায়নি। মানে মানুষের তৈরি দশকের পর দশকের সিকিউরিটিকে এই নিমেষের মধ্যে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আর এআই পুরোদমে মাঠে নামার আগেই আমাদের ফিন্যান্সিয়াল সেক্টরের কি হাল দেখুন।
বিশ্বজুড়ে 63% আর্থিক প্রতিষ্ঠান ইতিমধ্যে র্যানসামওয়্যার অ্যাটাকের শিকার। বোঝাই যাচ্ছে আমাদের সিস্টেমগুলো আগে থেকেই কতটা পলকা। তাহলে আসল পয়েন্টটা হলো, খোদ ভারতেই মাত্র 1 বছরে প্রায় 30 লক্ষ সাইবার ঘটনা রেকর্ড করা হয়েছে। এটা কিন্তু আমাদের পুরনো ব্যাংকিং সিস্টেম, ইউপিআই আর আধার কার্ডের মতো বেসিক জিনিসগুলোর জন্য একটা বিশাল বড় অ্যালার্মিং ব্যাপার। অবশ্য হাত গুটিয়ে বসে নেই কেউ। এই এআই অ্যাটাক ঠেকাতে প্রজেক্ট গ্লাসউইংয়ের মতো এলিট টেক ডিফেন্স তৈরি হচ্ছে। মাইক্রোসফটের M-এর মতো এআই চালিত ডিফেন্সিভ প্যাচিং ইউজ হচ্ছে। সাথে রিয়েল টাইম থ্রেট শেয়ারিং আর দেশের ডেটা দেশের ভেতরেই সিকিউর রাখার মতো কাজগুলো ম্যান্ডেটরি করা হচ্ছে। সোজা কথায়, এটা এখন এআই ভার্সেস এআই এর একটা হাড্ডাহাড্ডি লড়াই। সিস্টেমের এই হাজারো ফাটল তো আমরা দেখলাম, এবার একটু সমাধানের দিকে নজর দিই। সিস্টেমের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজেদেরকে কিভাবে আমরা তৈরি করতে পারি, সেটাই এখন দেখার বিষয়। আমাদের সোর্সে পাওয়া এই কোটেশনটা আমার বেশ ভালো লেগেছে। সাকসেসের পেছনে ছুটো না, এক্সেলেন্সের পেছনে ছোটো। ব্যাপারটা একদম সত্যি। এই নড়বড়ে সিস্টেমের ভরসায় না থেকে নিজের স্কিল আর ক্যাপাবিলিটি বাড়ানোই হলো আসল স্টেবিলিটি। মোদ্দা কথা হলো, যখন পরীক্ষার বোর্ড, চাকরির বাজার আর ব্যাংকের মতো বড় বড় পিলারগুলোই সেফ নয়, তখন নিজের সেফটি নেট নিজেকেই বানাতে হবে। প্ল্যান বি বা ব্যাকআপ ক্যারিয়ার অপশন রাখা আর নিজের ডিজিটাল সিকিউরিটি হাইজেন কঠোরভাবে মেনটেন করা, এগুলো এখন কোনো লাক্সারি নয়, একেবারে বেসিক নেসেসিটি। পরিশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আজকের এই আলোচনা শেষ করছি। যে বেসিক সিস্টেমগুলোর ওপর আমরা প্রতিদিন চোখ বন্ধ করে নির্ভর করছি, সেগুলো যখন বারবার ফেল করছে, তখন চরম বিপদের দিনে আপনার আল্টিমেট ব্যাকআপ প্ল্যানটা ঠিক কী? একটু ভাববেন। আজ তবে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে।